রথে খুব মজা হলো বলো, কত রকম কাণ্ড ঘটলো সত্যি। একটা কথা বলবো ছোট ম্যাডাম? পিলু, তুমি তো রাইকে রাই বলে ডাকো, তাহলে আমাকেও রঞ্জা বলে ডেকো না। দেখো, তো যখন তুমি আমায় ছোট ম্যাডাম বলে ডাকতে তখন সময়টা আলাদা ছিল, এখন তো সময়টা পাল্টে গেছে, তাহলে ডাকটা কেন পাল্টে যাবে না? তুমি আমায় রঞ্জা বলে ডাকবে আর তুমি বলবে। তুমি তুমি সত্যি চাও আমি তোমাকে নাম ধরে ডাকি? এবার জগন্নাথ দেব সত্যি আমাকে অনেক কিছু দিয়ে গেলেন, অনেক কিছু। পিলু, তাহলে একটা বাধা তুমি সম্পূর্ণভাবে ভাঙতে পারলে, তাই না? পিলু, একজনকে বলে দাও যে লুকিয়ে লুকিয়ে মেয়েদের কথা শোনাটা কিন্তু মোটেও ভালো অভ্যেস। বুঝেছো ওস্তাদজি? না মানে আমি লুকিয়ে লুকিয়ে মেয়েদের কথা কোথায় শুনলাম? একজন তো আমার বউ হয়, আর একজন আমার বন্ধু। আমি আসতে গিয়ে মানে ওই আর কি, ওই অন্তত আমাদের মধ্যে একটা সম্পর্ক তো হলো। শোনো, আজ আমি খুব আনন্দে আছি, আমি সেই জন্য তোমাদেরকে একটা কথা বলতে চাই। এক সময় আমার, তোমার আর পিলুর মধ্যে যেই বিচ্ছিরি সম্পর্কটা তৈরি হয়েছিল, তোমরা প্লিজ সেটার কথা মনে রেখো না। সেটার ফল আমি পেয়েছি, মল্লারের পাতা ফাতে পা দিয়েছি, সুরমণ্ডলটাও তো হিসেব মতো আমারই জন্য বেহাত হয়েছে। তার জন্য না আমার মধ্যে খুব অপরাধ বোধ কাজ করে। আমি কখনো কাউকে কিচ্ছু বলি না, কিন্তু মাঝে মাঝে না আমার আর নয়, আমরা আর কেউ পুরোনো দিনের কথা ভাববই না, বরং এটা ভাববো যে কিভাবে নতুন করে বাঁচা যায়। আর ওস্তাদজি, আমি না আজ একটা কথা না বলে থাকতে পারছি না। যে মল্লার ঠাকুরপো মেয়েদের গান সহ্যই করতে পারতেন না, সেই কিনা রঞ্জার সঙ্গে নাচলেন। এটা কিন্তু সত্যি রঞ্জা, মল্লার এই পরিবর্তন দেখে আমি অবাক হয়ে গেছি, জানো তো। এতে এত অবাক হওয়ার কি আছে আহির? মল্লার বাবু রিসেপশনের দিন নিজের এবং নিজের ফ্যামিলির সম্মান রক্ষা করবেন বলে আমার শাড়ির কুচি ঠিক করে দিলেন। নাচটা কি এমন কোনো বড় ব্যাপার? ভেতর থেকে তো একই রকম শয়তান রয়ে গেছে। ইচ্ছে করছিল না সবার সামনে মুখোশটা টেনে খুলে দিই, কিন্তু পারলাম না। রঞ্জা, এভাবে যখন তখন রাগারাগি করে চেঁচামেচি করে কি হবে বলো তো? আমার কি মনে হয় জানো তো, মল্লার ঠাকুরপো একদিন না একদিন ঠিক পাল্টে যাবেন, তুমি দেখো। পিলু, তোমার মনে আসার কোনো অন্ত নেই। মল্লারের মতো একটা শয়তান পাল্টে যাবে, কিভাবে হবে বলো তো? ছাড়ো তো।
আহির, পিলু, মামুনি, রঞ্জা, কোথায় গেলি রে তোরা সব? এই তো মামুনি। ও ভালোই হয়েছে তোরা সবাই এখানে আছিস। শোন না, উদয়দা কি বললো বলতো? নিয়ম মতো আজ মানে রথের দিনটায় মল্লিকার আর রঙ্গনের তো বাসি বিয়েটা গেল, কাল তো বউ ভাত। ও আমাদের কি কিছু করতে হবে মানে? শোন না আহির, উদয়দা বলছে আমাদের আয়োজন করার জন্য, মাসিমাকেও আনানোর ব্যবস্থা করছে, বুঝলি তো? আর ঋতু তো এখনো রেগেই আছে, রান্না টান্না কিচ্ছু করবে না, আমাকে যেতে বললো ব্যবস্থা করার জন্য। মামুনি, আমিও যাব তোমার সঙ্গে। কাকিমণি আর কতক্ষণই বা রেগে থাকবে, আমরা সবকিছু আয়োজন করে দেবো। হ্যাঁ, ও কিন্তু একদম ঠিক কথা বলেছে মা, আমরা সব করে দেবো, তুমি চিন্তা করো না। শোন না, তাহলে আমি উদয়দাকে বলে দিচ্ছি আমরাই সব আয়োজন করবো। আমি যাই, বুঝলি? এসো রুক্মিণী, এসো। শুনলেই তো, কাল মল্লিকার বউ ভাত। আমরা সকলে সব দায়িত্ব নিয়ে নিয়েছি। সে তো ঠিকই দিদি। দিদি, আমার মেয়েটা সুখী হবে বলো? হবে রুক্মিণী, নিশ্চয়ই হবে। তুমি চাইলেই মেয়ের সঙ্গে গিয়ে দেখা করতে পারো, কথা বলতে পারো। না দিদি, সেটা সম্ভব নয়। আমি কি করে যাব? তুমি তো তোমার ঠাকুরপোকে খুব ভালো করে চেনো, বলো আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। মল্লিকাকে বলো, ওর মার আশীর্বাদ সব সময় ওর সঙ্গে আছে। এই জন্যই শাশুমা টাইপের এই ভীতু মেয়েদের দিয়ে কিচ্ছু হয় না। জাগিয়ে তুলতে হবে শাশুমাকে, তবে না মল্লার বাবু পরিবর্তনটা টের পাবেন। একটা কথা বলার ছিল, বলবো? হ্যাঁ বলুন না। বলছিলাম যে বাবা বোধহয় চাইছেন যে আমাদের বউ ভাতটা হোক, আর মা খুব চটে আছেন। তা আপনি যদি একটু বাবাকে বুঝিয়ে বলেন যে এই সবের কোনো দরকার নেই, তাহলে। না মানে এইসবের মধ্যে আমার কথা বলাটা কি ঠিক হবে? মানে বাবার কাছে যদি যায় তাহলে বাবা বলবে যে পাকামি করিস না, আর যদি মায়ের কাছে যায় তাহলে বলবে যে বেশি বড় হয়ে গেছিস। আমি যে কি সংকটে পড়েছি আপনাকে কি বলবো? এই সব কিছু আমার জন্য হয়েছে না? আরে আপনার জন্য কেন হবে? আপনি তো একা দায়ী নন। আমি তো জেনে বুঝেই বিয়েটা করেছি, আর সকলকে কথাও দিয়েছিলাম যে আপনাকে ভালো রাখবো, আপনার কোনো মর্যাদা নষ্টই হতে দেব না। কিন্তু দেখুন, আমি তো সেটাও করতে পারছি না। মা কারণে অকারণে আপনাকে কথা শোনাচ্ছে। না না না, আপনি এত ব্যস্ত হবেন না, ওইসব নিয়ে আপনি একদম ভাববেন না। মায়ের তো রেগে যাওয়াটাই স্বাভাবিক, আমারই তো উচিত মায়ের সঙ্গে সবসময় মানিয়ে চলা। সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখবেন। আমি শুধু ভাবছি যে এই অনুষ্ঠানের সময় আবার যদি কোনো বাড়াবাড়ি হয় বা যদি কোনো অশান্তি হয়, তাই বলছিলাম আর কি। মল্লিকা দিদি, তা বললে হয় নাকি? রঙ্গন দাদা আজ তোমাকে ভাত কাপড় দিয়ে এই বাড়ির একজন করে নেবে, এটা আমাকে ঠাম্মাম বুঝিয়েছিল। একদম তাই মল্লিকা, আজ তুমি শ্বশুর বাড়ির ভাত খাবে,
আর শ্বশুরবাড়ির সকলের জন্য ভাত পরিবেশন করবে। জানো তো মল্লিকা, আজকের দিনটা না মেয়েদের জন্য খুব সম্মানের। রঙ্গনকে সেই সম্মানটুকু দিতে দাও। ও আজ সবার সামনে তোমার দায়িত্ব নেবে। এতে না সবাই বুঝবে তোমার যদি কোনো রকম কোনো অসম্মান হয়, তোমার বর তোমার জন্য রুখে দাঁড়াবে। কিরে রঙ্গন, ভুল বলিনি তো? না সয়নি, ভুল কেন করবি? এই যে ঠাম্মাম হাজির। ঠাম্মাম, পিলু থাক থাক শুনি। কেমন আছেন মাসিমা? কতদিন বাদে দেখা হলো। মা ছোটকা ঠাম্মামকে পৌঁছে দিয়ে বাজারে ছুটেছে। ঠাম্মাম এসো, আলাপ করিয়ে দিই। এই যে তোমার প্রিয় রঙ্গনের বউ। আর মল্লিকা এই যে রঙ্গনের পার্টনার। মানে রঙ্গন যে সমস্ত উদ্ভট কাজগুলো করে ইনি মদত দেন। খারা খারা খারা, বউরে আগে ভালো করে দেখতে দে। আচ্ছা ঠিক আছে। কি মাসিমা, কি বুঝছেন? ও ঠাম্মাম, রঙ্গন দাদার বউ পছন্দ হয়েছে তো? দেখতাছি এই বান্দরটার গলায় কোত্থেকে একটা মতির হার আইসা পড়লো। এই শয়তানটা এমন কি ভালো কাজ করছে ক দেখিনি, যে এমন লক্ষ্মীমন্ত মাইয়ারে বউ হিসাবে পাইলো। ঠাম্মাম, ডার্লিং, তুমি আমার প্রেস্টিজটা পাংচার করে দিচ্ছ। না না, তুই কোন কামটা ভালো করছস সেইটা তো আমারে জানতে হইব। কেন ঠাম্মাম, রঙ্গন দাদা না তোমাকে আঙুরের রস খাইয়েছে? ঠিক কইছস, এই জন্যই এইরকম ভালো বউ পাইছে। ও তাই বলি মা? তোমার গলা পাচ্ছি কেন এখানে? ও তুমিও তাহলে এসেই মা এদের ঘরে ঢুকেছো আর এদের সঙ্গে সেই একই রকম আদিক্ষেতা করা শুরু করে দিয়েছো, তাই তো? কিন্তু মা আমি একটা স্পষ্ট কথা জানিয়ে দিচ্ছি, এই বিয়েটা আমি মানিনি আর কোনোদিন মানবও না। তোমার ছেলে আমাকে না জানিয়ে যে কাজটা করেছে সে কাজটা একদম ঠিক কাজ করেনি মা। তুমি কিন্তু মা উদয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলো। ওই মেয়েকে আমি ভাত কাপড় দিতে পারবো না। তবু যদি জানতাম রঙ্গনকে ওরা ওদের বাড়ির জামাই হিসেবে স্বীকার করেছে, মর্যাদা দিয়েছে, পশু মল্লিকদের কাছে আর কত ছোট হব আমরা। হ্যাঁ তুমি জানো মা, ওই বাড়ির ছেলে মল্লার এ বাড়িতে এসে আমাদের সামনে দাঁড়িয়ে রঙ্গনকে কতগুলো কথা শুনিয়ে গিয়েছিল। তারপর তোমার ছেলে উদয়, সোহিনী, আহির, পিলু সবাই মিলে আমাকে লুকিয়ে ওই বিধবা মেয়েটার সাথে রঙ্গনের বিয়ে দিল। এতে তো এটাই প্রমাণ হলো যে সেদিন সত্যি পরিস্থিতির সুযোগ নিয়ে রঙ্গন ওই মেয়েটাকে অসম্মান করেছিল আর তাই বিয়ে করতে বাধ্য হয়েছিল। আমি হলে অন্তত তাই ভাবতাম মা। ঋতু, এসব কি হইতাছে কদেনি? মাথা গরম করলে চলে? বিয়া তো হইয়া গেছে, এরপর আর কি করা যাইব ভাব দেখেনি। তা বলে মা যার যা খুশি সে তাই করবে? আমি যদি আগে জানতাম মা, তাহলে
তাহলে এই বিয়েটা কিছুতেই হতে দিতাম না। সবাই মিলে না মা আমাকে টেনে একেবারে নিচে নামিয়ে আনলো। আজ যদি আমার ছেলে ওই পশু মল্লিক বাড়ির বিধবা মেয়েটাকে বিয়ে না করতো, তাহলে তো আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতাম না মা। খারাপ ব্যবহার করতে তো আমি বাধ্য হয়েছি। উদয় ভাত কাপড়ের অনুষ্ঠানের ব্যবস্থা করছে, আমি এত করে বারণ করলাম, তাও আমার কোনো কথা না শুনে ও সেই একই কাজ করে যাচ্ছে। মা কেন এটা হবে বলতে পারো? ঋতু, ঋতু তুই ঠান্ডা হ, ঠান্ডা হ, ঘরে চল, আমি দেখতাছি। কইতাছি মল্লিকা, তুমি কিন্তু একদম ঘাবড়াবে না। ঋতুর হম্বিতম্বি 2 মিনিটের, 2 দিন পরে ও ঠিক মেনে নেবে। একটু আধটু ঝড় তো উঠবেই, তাই না? মাগো, তুমি আমার মেয়েটাকে রক্ষা করেছো মা। যে যাই বলুক না কেন, সারা জীবন আমি দিদি, আহির, রঞ্জা, পিলু সবার কাছে মা হয়ে কৃতজ্ঞ থাকবো। মারপিট হলেও আমার মেয়েটা তো একটা শ্বশুর বাড়ি পেয়েছে। মাগো, তুমি দেখো মা, আজ আমি মেয়েটার কাছে যেতে পারছি না, কিন্তু ও যেন সারা জীবন সুখী হয়। তুমি দেখো মা, তুমি দেখো। এই তো এই না হলে শাশুমা ঘরের দরজা বন্ধ করে ঠাকুরের কাছে হাত জোর করে বলছে, মা দেখো আমার মেয়েটা যেন সুখী হয়। শুনুন, এইভাবে মুখ বুজে ঘরে বসে থাকলে না কোনো দিনও নিজের চোখে নিজের মেয়ের সুখটা দেখতে পারবেন না। চলুন আমার সঙ্গে, নিজের চোখে নিজের মেয়ের সুখটা দেখবেন। না না রঞ্জা, না, তার কোনো দরকার নেই রঞ্জা। দেখো, মল্লিকার সুখী হবে কি হবে না সব নির্ভর করছে মল্লিকার নিজের ভাগ্যের ওপর। আমার যাওয়া না যাওয়ায় কিচ্ছু হবে না। হ্যাঁ, একটা কথা ঠিকই, মেয়েটাকে আজকে নিজের চোখে বড্ড দেখতে ইচ্ছে করছে আমার, কিন্তু সেটা তো সম্ভব নয়। এই বাড়ির লোক কেউ সেটা মেনে নেবে না, খুব রেগে যাবে জানো রঞ্জা। আর তাছাড়া রঙ্গনের মাও তো রাগে ফেটে পড়বেন বলো। হয়তো পড়বে, ছোট মা একটু ওরকমই। কিন্তু শাশুমা, নিজের মেয়ের কথাটা একবার ভাবুন। আপনি যদি যান তাহলে মল্লিকা এটুকু অন্তত ভাববে যে কেউ ওর পাশে থাকুক বা না থাকুক, তার মা আছে। জানেন, একজন মেয়ে যদি এটা বুঝতে পারে যে তার মা তার সাপোর্টে আছে, তার জন্য লড়াই করবে, তাহলে তার মনের জোর কতটা বেড়ে যায়। আমাকে দেখুন, আপনাদের পুরো বাড়ির সিস্টেমের বিরুদ্ধে, আপনার গুণধর ছেলের বিরুদ্ধে, সবকিছুর বিরুদ্ধে আমি কিসের জোরে রুখে দাঁড়িয়ে আছি বলুন তো? আমার মায়ের জোরে।
শাশুমা, মল্লিকার সামনে এখন অনেক লড়াই। আপনি অন্তত সাহস করে গিয়ে ওর পাশে দাঁড়ান। রঞ্জা, তুমি না অনেক কিছু বুঝতে পারো না গো, সেটা সম্ভব নয়। এই বাড়িতে না মেয়েদের পাশে দাঁড়ানো চলে না। দেখো, তোমাদের বাড়ির নিয়ম কানুনটা আলাদা। তোমার মা একজন অন্য ধরনের মানুষ। এখানে এই বাড়িতে বাবা, পিসিমা, মল্লার তোমার শ্বশুর মশাই, দাদা সবাই যদি জানতে পারেন না যে আমি ওদের মতের বিরুদ্ধে গিয়ে আমার মেয়ের পাশে দাঁড়িয়েছি, ওরা মেনে নেবে না গো, কিছুতেই মেনে নেবে না ওরা। রঞ্জা, রঞ্জা, আমার শাড়িগুলো বার করছো কেন গো? তুমি কি আমার শাড়িও পুড়িয়ে দেবে নাকি? হ্যাঁ, না, দেখছি যে আপনি কোন শাড়িটা পরে আজ আমার সঙ্গে মল্লিকার ভাত কাপড়ে যাবেন। হ্যাঁ, বাবা রে বাবা, এ কি পাগলের পাল্লায় পড়েছি আমি। শোনো রঞ্জা, আমি যাব না। আপনি যাবেন। এটা আমার ডিসিশন।